বলরামদা, মুখ্যমন্ত্রীকে দেখা গেল স্ট্রং রুমের সামনে বসে ধর্ণা দিতে। কোথাও কি পরিবর্তন নিশ্চিত? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হার নিশ্চিত, এই ভয়ে স্ট্রং রুমে তাকে ধর্ণা দিতে দেখা গেল। না, একটা কথা প্রচলিত আছে সমাজে যে আতঙ্কিত জন্তু অনেক সময় উদ্ভট আক্রমণ করে। যখন বিড়াল ভয় পেয়ে যায় বা কুকুর বাঘ ভয় পেয়ে যায়, তখন মানে আগে পিছু মানে তার মালিককেও চেনে না, আক্রমণ করবে। আমি যা বোঝাতে চাইছি, পশ্চিমবাংলার মানুষ বুদ্ধিমান মানুষ, তবে এইটুকু বলবো, দিদি আপনার যা হওয়ার হয়ে গেছে, আপনি এখন যতটা পারেন আপনার ওই দুর্নীতির ফাইলগুলো ওই 14 তলা থেকে সরাতে আরম্ভ করুন, আর পরে টাইম পাবেন না। একটা বিষয় যাব, কুণাল ঘোষকে দেখা গেল রীতিমতন পাহারা দিতে, এবং তিনি দাবি করছেন যে সেই স্ট্রং রুমের ভিতরে সিসিটিভি অফ করে লোক ঢোকানো হচ্ছে এবং সেখানে ট্যাম্পার করা হচ্ছে। এই যে অভিযোগগুলো তৃণমূল তুলছে, এবং এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যে এক মুহূর্তও কেউ স্ট্রং রুম ছেড়ে যাবে না, কেউ বেরোবে না, এইরকম চিত্র তো এর আগে দেখা যায়নি। আমাদের এতগুলো নির্বাচন গেছে, এই পরিস্থিতি হলো কেন? না, ব্যাপারটা একটা জিনিস এখানে, এই যে যে প্রাক্তন যে সরকার, তারা তো এই রাষ্ট্র এবং রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের সংবিধানকে বিশ্বাস করে না। সেই কারণে আপনি 4 তারিখের আগেই প্রাক্তন করে দিলেন। হ্যাঁ, ওনার তো যাওয়ার সময়ই হয়ে গেছে। হ্যাঁ, উনি তো গান গেয়েছেন না যাওয়ার বেলায়। হ্যাঁ, একটা গান গেয়েছেন, তো সেই কারণে সেই গান থেকে বলছি, আমি কিছু নিজে বলছি না। তো এবার বিষয়টা এরকম আছে যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এদের প্রতি ওনার বিশ্বাস নেই। ওনার নির্বাচন যে পরিচালনা করছেন, নির্বাচন কমিশন, তাদের প্রতি বিশ্বাস নেই, কোনো কিছুর উপরেই বিশ্বাস নেই, উনি কাউকেই বিশ্বাস করেন না। তো সেই কারণের জন্য উনি এই যে ওনার ওই চেলাচামুন্ডে যারা আছে তাদের দিয়ে যে কাজটা করাতে চাইছেন, তাতে করে লাভ নেই। হ্যাঁ, আপনারা আপনাদের পুরনো কৃতকর্মের প্রেতাত্মা দেখছেন, ভালো, আপনাদের এই বোধোদয়টা হচ্ছে কিভাবে আপনারা করেছেন। তার একটা জিনিস জানেন তো, যখন মানুষ মারা যায় তখন পুরনো ঘটনাগুলো বারবার বারবার মনে পড়ে, আর জীবনে কি কি করেছেন। ফলে এই স্বপ্নটা আপনারা দেখছেন, এটাকেই প্রমাণ করে আপনাদের মৃত্যু আসছে। মানে রাজনৈতিক মৃত্যুর কথা বলছে, আপনারা 1000 বছর বেঁচে থাকুন, সেই বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার দলটা যে দুদিন বাদে একটা দল ছিল সেটা প্রমাণ হবে। তো এই মৃত্যু পথযাত্রী দলের প্রতি আমার সমবেদনা জানিয়েই বলছি যে আপনাদের শেষ দিনের গানটা গাওয়ার জন্য তৈরি থাকুন। মুখ্যমন্ত্রী বলছেন কখনো 300 পেতে পারি আমরা, আর কখনো বলছে 260, কি বলবেন? হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে, ওই যে বললাম যে যখন মানুষের শেষ সময় হয় না, তখন এই আবল তাবল বকে, কিনতে পারে না, ভুলভাল বকে, পুরনো স্মৃতি হয় যে 300টা সিট পেয়ে যাবে। ভালো, আপনারা করুন এটা। মানুষ তো যা করার করে দিয়েছে, কলকাঠি ওই খেলা হবে একটা ব্যাপারটা ছিল না, আপনাদের খেলা করে দিয়েছে। এবার খালি 4 তারিখে যখন ওই ইভিএম এর কন্ট্রোল ইউনিটগুলো খুলবে, তখন বুঝতে পারবেন যে আপনারা ওই শামীম এর যে গানটা আপনারা নকল করেছেন না, খেলা হবে খেলা হবে, এবার দেখবেন মানুষ কি খেলা করে গেছে। একটা বিষয়ে যাব, আপনি সবসময় বলেন যে একটা ন্যারেটিভ তৈরি করা আছে তো হয়েছে এই 15 বছরে, যেখানে বাঙালি অবাঙালি এটা একটা তৈরি করা হয়েছে। এই বাঙালি অবাঙালি তৈরি করতে করতে এবং এই অবাঙালিদের পশ্চিমবাংলায় ঢোকা এবং পশ্চিমবাংলায় অবতরণ করা, বাঙালিরা কমে যাচ্ছে, অবাঙালি ভর্তি হয়ে যাচ্ছে, অবাঙালি রাজনীতি করছে, এই যে বিষয়টাকে নিয়ে সব থেকে বেশি যারা সোচ্চার হয়, যে টিম সোচ্চার হয়, গর্গ চ্যাটার্জি,
তাকে দেখা গেল স্ট্রং রুমের সামনে, সেই বাঙালি অবাঙালি যারা করে সব থেকে বেশি প্রতিবাদে নামে, এবং সেই গর্গ চ্যাটার্জি যখন স্ট্রং রুমে যাওয়া হলো তাকে ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান এবং আক্রমণ করা হলো। কি বলবেন? কি গর্গ কি ইলেকশনে দাঁড়িয়েছিল নাকি? ব্যাপারটা হচ্ছে, আমার একটু ভাষা সংযম করেই কথাটা বলছি, যে কেন এই সমস্ত ফালতু লোকগুলোকে আপনি আরো নিয়ে এসে নিজেকে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করছেন? আপনাদের তো হয়ে গেছে, বুঝে গেছেন, আপনার তো আপনার যে ব্যবহারটা, আপনার মুখের মধ্যে দিয়ে ছাপটা দেখা যাচ্ছে, আপনার বডি পশ্চারে দেখা যাচ্ছে যে আপনি হেরে গেছেন। তারপরেই সে গর্ব, এদের দিয়ে হবে না, আপনার তো হবে না, যেটা হবে না এবার ছেড়ে দিন না। আপনার বয়স হয়ে গেছে, আপনার ভাইপোকে বলুন আবার নতুন করে একদম পোস্টার মারার থেকে শুরু করে ব্যানার টাঙানোর থেকে আরম্ভ করে রাজনীতিটা শিখে এসে, তিনি তো আপনার ভাইপো বলেই তো আজকে এই অবস্থাটা সেকেন্ড ইন কমান্ড হয়ে গেছেন। ওনাকে পোস্টার মারা শেখা থেকে আরম্ভ করে দেওয়ালে চুন করা থেকে আরম্ভ করে দেওয়াল লেখা থেকে আরম্ভ করে কাজ করতে বলুন, হবে একটা টাইমে আবার আপনারা আসবেন। হ্যাঁ, তার জন্য অপেক্ষা করুন, যদি ততদিন দলটা বেঁচে থাকে, এটাও বলে দিচ্ছি। হ্যাঁ, তো এবার কথা হচ্ছে এই উল্টো পাল্টা না করে, আর বাঙালি অবাঙালি প্রসঙ্গ যেটা বলছেন, ওনারা যে ইচ্ছাকৃতভাবে বাঙালি সমাজকে, আমাদের ক্ষেত্রে কি কি বলা হয়, এই পশ্চিমবঙ্গে যারা বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলা গান, শিল্পকর্মকে নিজের শিল্পকর্ম, নিজের ভাষা, নিজের সংস্কৃতি বলে গ্রহণ করে, তারা বাঙালি। তো সেক্ষেত্রে যদি এই যে ধরুন প্রায় 300 বছর, 350 বছর আগে অবাঙালিরা এখানে যখন সিরাজদৌল্লার সময় বা তারও আগে এখানে প্রচুর অবাঙালিরা এসে এখানে ব্যবসা, শাসন ক্ষমতা, এই সমস্তগুলো করেছেন, তারপরেও বাঙালিরা স্বাধীনতা আন্দোলনে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তো তারা যদি মানে বহিরাগত হয়, তারা যদি আমাদের এখানে প্রাপ্ত হয়ে থাকে, তাহলে আপনি যে সমাজ ব্যবস্থার কথা চিন্তা করছেন না, সেই সমাজ ব্যবস্থার মধ্যে বিষ লুকিয়ে আছে। সেই বিষটা ঝাড়ার টাইম হয়ে এসেছে। সেই বিষটাই ঝাড়ার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কি যারা অবাঙালি, ধরুন যেটা তৃণমূল বারবার ধরে দেখাচ্ছে বা এই গোটা নির্বাচন ধরে তারা ক্যাম্পেনও করেছে এবং বলার চেষ্টা করেছে, যে একজন মহিলাকে বা হাওয়াই চটি মহিলাকে পরিবর্তন করার জন্য, ফেলার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বডি ফেলে দিল, প্রায় 20 দিন ধরে এই রাজ্যে পড়ে রইল, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পর্যন্ত চলে আসতে হলো, তার সঙ্গে ইলেকশন কমিশন, তার সাথে সিআরপিএফ, তার সাথে মানে একটা যুদ্ধ ঘোষণার মতন অবস্থা, র্যাফ নামিয়ে দিতে হচ্ছে, যেন মনে হচ্ছে কার্গিলের যুদ্ধ চলছে। এইটা করতে হচ্ছে কি না, একজন মহিলাকে পরিবর্তন করার জন্য বা তার সরকার ফেলার জন্য। তাহলে এই এই যে কালচার, বাংলার কালচারকে এই যে যারা এসে পরিবর্তন করতে চাইছে, তারা কি সেই সংস্কৃতি বোঝে? এই প্রশ্ন তৃণমূলের। কিন্তু মমতা ব্যানার্জির মুখের যে ভাষা, যিনি উনি ব্যবহার করছেন, যে ধরনের ভাষা, আমি এখানে আর রিপিট করতে চাইছি না, আপনারা সবাই, দর্শক শ্রোতা সবাই শুনেছেন। এটা তো বাঙালি সংস্কৃতি নয়, এই ভাষাটা তো বাঙালি সংস্কৃতি নয়। এবার কথা হচ্ছে, একটা জায়গায় উনি ভুল করে যাচ্ছেন। এই পশ্চিমবঙ্গ ভারত যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য, ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে কোনো মানুষ এই পশ্চিমবঙ্গে এসে থাকা, জমি কেনা, ব্যবসা বাণিজ্য করা, সব কিছু করতে পারে। এটা অধিকার, তাদের অধিকার। আমাদের এখানে বাঙালিরা বিভিন্ন জায়গায়, আপনি জানেন, প্রায় 1.2 crores, প্রায় 1.2 কোটি পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন কাজ, মানে সে আইটিতে প্রফেশনাল থেকে আরম্ভ করে ডেলি লেবার, ধান রোয়া থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিয়াল লেবার, সমস্ত কাজ করছে। তারা যখন বাইরে গিয়ে কাজ করছে, তখন বাইরের অঞ্চলের লোকেরা এখানে এসে কাজ করছে। এবার বিষয়টা হচ্ছে, উনি যেটা বোঝাতে চাইছেন, এই যে একটা সুপ্রশাসন স্থাপনের জন্য
বেসিক্যালি উনি যে জিনিসটা করতে চাইছেন, রক্তের হোলি খেলার চেষ্টা করছেন, যে এখানে একটা দাঙ্গা পরিস্থিতি, এবার এখানে একটা সন্ত্রাস, যেখানে মানুষ ভয়ের জন্য ভোট দিতে বেরোবে না, সেখানে ওনার দুষ্টু ছেলেরা সব কাজ করে দিয়ে বেরিয়ে যাবে। সেটা আটকানোর জন্য, সন্ত্রাসবাদীদের আটকানোর জন্য ভারত রাষ্ট্র তার নিজস্ব ক্ষমতা বলে এখানে সেনাবাহিনী তো নয়, প্যারামিলিটারি ফোর্স না দিয়ে, হ্যাঁ, তার প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে ইলেকশন কমিশনের নেতৃত্বে। তো তাতে ভয় পাওয়ার তো কিছু নেই, কারণ ব্যাপারটা হচ্ছে ভয় তারাই পায় যারা সন্ত্রাস করতে চায়। কিন্তু আজকে 93% কাছাকাছি, 92-93% কাছাকাছি ভোট হয়েছে। যদি মানুষ ভয় পেত তাহলে 92-93% লোক মানুষ ভোট দিতে বেরোতো না, তারা ভয় পেয়ে বসে থাকতে পারে। এটাই প্রমাণ করে যে মানুষ স্বস্তি পেয়েছে, মানুষ ভয় মুক্ত হয়েছে। সেই ভয় মুক্ত হয়ে সে ঘর ছেড়ে মহিলা থেকে আরম্ভ করে বৃদ্ধা, যুবক, মধ্যবয়স্ক সবাই বেরিয়ে এসে আজকে ভোট দিচ্ছে। এবং আমি জানি, আমি যে অঞ্চলে কাজটা করেছি সেই অঞ্চলের একটা জায়গায় প্রায় 99.91% ভোট হয়েছে। বাইরে ছিলেন তারা, মানে পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন, সে কারণে তারা ভোট করতে পারে। বিষয়টা এটাই যে মানুষ আজকে ভোট দিতে বেরোচ্ছে, তার কারণ হচ্ছে ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। উনি তো চান না এই ভোট দেওয়ার মতো পরিস্থিতি। এবারে তো একটাও বোম পড়েনি, একটাও রক্তাক্ত লাশ পড়েনি, কোনো জায়গায় গুলি চলেনি। উনি তো লাশের রাজনীতি খুঁজতে যাচ্ছিলেন যে গুলিগোলা চলবে, বোম টোম পড়বে, 12-20-50 খানা লাশ পড়ে থাকবে রাস্তার মধ্যে, সেটাকে নিয়ে উনি সেই লাশের রাজনীতি করবেন। সেটা যখন হয়নি, ফলে ওনার এই আক্ষেপের জায়গা থেকে উনি এই কথাগুলো বলছেন। একদমই পরিবর্তন নিশ্চিত। 4 তারিখ ব্যালট বক্স খুলবে এবং যেভাবে এক্সিট পোল দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, কেউ দেখাচ্ছে প্রায় 180, 200, 170, 75 বিজেপি। এই যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে, 4 তারিখে তার সমাপ্তি হবে, যে উত্তেজনা আছে সমাপ্তি হবে। কি বলবেন আপনি, শেষ বার্তা কি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জিকে একটাই বিষয় আছে, যে আপনি যে ক্ষতিটা করে দিয়ে গেলেন পশ্চিমবাংলাকে, আবার সেই সুজলং সুফলং পশ্চিমবঙ্গ করতে না আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তার কারণ হচ্ছে, আপনার হয়তো মনে আছে, আপনি মরিচছাপির একটা কমিশন করেছিলেন, কিন্তু বামপন্থীদের বাঁচানোর জন্য সেই মরিচছাপি কমিশনের রিপোর্ট করেননি। বিজন সেতুর একটা কমিটি করেছিলেন, তার রিপোর্ট কিন্তু কেউ পায়নি। আপনি ওই বর্ধমানে একজন মাকে ছেলের রক্ত মাখানো ভাত খাওয়ানো হয়েছিল, তারও কিন্তু রিপোর্ট আসেনি। না তো সন্দেশখালির টোটাল বিষয়টা সলিউশন হয়েছে, না হাঁসখালি, না আরজিকর। ফলে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় টোটাল শেষ হয়ে গেছে। আপনি শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় এনেছেন যেখানে শিক্ষকরাও চাকরি পাচ্ছে না, স্টুডেন্টরাও টিচার পাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা শেষ। কাজের এতে আপনার এখান থেকে প্রায় 6,000-এর কাছাকাছি, 6,680টা ইন্ডাস্ট্রি এখান থেকে বেরিয়ে চলে গেছে। 8,000-এর উপর স্কুল বন্ধ। এখানকার ইকোনমিক কন্ডিশন শেষ, হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম শেষ, হ্যাঁ, এখানের পার হেড এক্সপেন্ডিচার, মানে যে এক্সপেন্ড করে মানুষ, সেটা কমে নেমে গেছে। মানুষ খালি দুমুঠো খাওয়ার জন্য, ভাতার জন্য অপেক্ষা করে। কারণ কোনো মানুষকে শেষ করে দিতে গেলে আপনি ফ্রিতে 10-15 বছর যদি খাইয়ে দেন, তারপরে আর তার কাজ করার কর্মশক্তি শেষ করে দেওয়া যায়। এই যে ষড়যন্ত্রটা আপনি করেছেন না, এইটাকে ফুলফিল করতে যে আমাদের কত বছর টাইম লাগবে, এইটাকে নিয়ে আমার চিন্তা আপনার চলে যাওয়া নিয়ে নয়। আর একটা বিষয় আমি এখানে ইনক্লুড করি, যে পাহাড় প্রমাণ দেনা এই রাজ্যের আছে,
1,86,000 এই কোটি যে টাকা। পাহাড় প্রমাণ, আমি তো বলছি পাহাড় প্রমাণ যে দেনা আছে রাজ্যে, সেই দেনাকে মাথায় নিয়েই কিন্তু নতুন একদম। সরকার ফর্ম করতে হবে। এটাও একটা বিষয়, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। 2011 সালে যখন আপনি ক্ষমতায় আসেন তখন 1,86,000 কোটি টাকা দেনা ছিল, আর আজকে সেটা 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তো এই যে এত বছরে আপনার 15 বছরে প্রায় সোয়া 6 লাখ কোটি টাকার যে দেনা করেছেন, তার সুদটা কিন্তু আমাদের দিতে হবে। এক তো ইন্ডাস্ট্রি নেই, তারপরে এই টাকার সুদ, এবং যেভাবে আপনি বিভিন্ন প্রশাসনিক জায়গায় মানে একদম পঞ্চায়েত স্তর পর্যন্ত দুর্নীতিকে নিয়ে গেছেন, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের এত দুর্নীতিগ্রস্ত করেছেন, এবং বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এবং অন্যান্য জায়গায় বিভিন্ন ক্লাব কালচার, তাদের তোলাবাজি কালচারটা করেছেন। এই যে টক্সিসিটি, এই ডিটক্সিফিকেশনের সময় যে আমাদের কি কষ্ট করতে হবে, তার জন্য আমরা চিন্তিত। আমরা কিন্তু চিন্তিত আপনারা চলে যাচ্ছেন বলে নয়, আপনাদের মানে ফুল দিয়ে আমরা করব, ফেয়ারওয়েল দেবো যে আপনারা চলে যান। কিন্তু এই যে ফেলে রেখে দিয়ে যাচ্ছেন না, একদম একটা ছিবড়ে পশ্চিমবঙ্গ, এই ছিবড়ে পশ্চিমবঙ্গকে আবার সুজলাং সুফলাং করতে না আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কতদিন যে আমাদের অর্ধ মানে অর্ধেক খাবার খেয়ে থাকতে হবে সেই বাংলাকে, সেই বাংলার সেই পুনর্জাগরণের জন্য, স্বাবলম্বী করার জন্য, সেইটা নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত।